দিল্লি সালতানাতের শেষ অধ্যায়ে ঠিকই কী ঘটেছিল চলুন আজ সেটাই একটু খতিয়ে দেখা যাক, বিশেষ করে সৈয়দ এবং লোদি বংশের সময়টাকে কেন্দ্র করে রেখে। ভাবুন তো ৩০০ বছরের একটা বিশাল সাম্রাজ্য কিভাবে তার পতন হয়। এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমরা ওই এক সময়ের পরাক্রমশালী সাম্রাজ্যের শেষ ১০০ বছরের ইতিহাস ঘেটে। তো আমাদের আজকের এই আলোচনাকে আমরা ৫টা ভাগে ভাগ করেছি। প্রথমে দেখব সালতানাতের সংকট, তারপর সৈয়দ আর লোদিদের কথা, আর সবশেষে জানব পতনের আসল কারণগুলো কি ছিল। শুরুটা হয়েছিল ১৪০০ শতাব্দীর একেবারে শেষে। তৈমুরের সেই ভয়ঙ্কর আক্রমণের পর দিল্লি সালতানাত বলতে গেলে একদম ভেঙে চুরে গিয়েছিল, মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছিল। দিল্লিতে তখন ক্ষমতার একটা বিরাট শূন্যস্থান তৈরি হয়, আর এই সুযোগে কিন্তু জন্ম নেয় এক নতুন শক্তি, সৈয়দ রাজবংশ। আচ্ছা, এবার আসা যাক সৈয়দদের কথায়। তারা ক্ষমতা তো দখল করল, কিন্তু সালতানাতের সেই হারানো গৌরব আর ফিরিয়ে আনতে পারেনি। এই যে বংশলতিকাটা দেখছেন, এটাই হলো সৈয়দ শাসকদের ক্রম। শুরুটা হয়েছিল তাদের প্রতিষ্ঠাতা খিজির খানের হাত ধরে। যদিও তারা প্রায় ৩৭ বছর শাসন করেছিল, তাদের ক্ষমতাটা আসলে দিল্লি আর তার আশেপাশের কিছু এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। খিজির খানের ব্যাপারটা কিন্তু বেশ মজার। তিনি নিজেকে কখনোই সুলতান ঘোষণা করেননি, বরং তিনি তৈমুরের উত্তরসূরিদের প্রতিনিধি হিসেবেই শাসন চালাতেন। সত্যি বলতে তার আর তার বংশধরদের পুরো শাসনকালটাই কেটেছে সাম্রাজ্যের ভাঙন আটকানোর এক হতাশাজনক চেষ্টায়, কিন্তু তারা শেষ পর্যন্ত সফল হননি। তো একদিকে যখন সৈয়দদের ক্ষমতা ধীরে ধীরে কমে আসছে, ঠিক তখনই তাদের জায়গায় উঠে আসছে এক নতুন আর খুব শক্তিশালী আফগান বংশ, আর তারাই হল লোদি। এখন সবথেকে ইন্টারেস্টিং পার্ট হল এই লোদিরা কিভাবে ক্ষমতায় এলো। আর এই গল্পের শুরুটা হয়েছিল তাদের প্রতিষ্ঠাতা বহলুল লোদির হাত ধরে। বহলুল লোদি ছিলেন একজন অসাধারণ চালাক রাজনীতিবিদ। তিনি নিজেকে কোনো একছত্র শাসক ভাবতেন না, বরং তার যে শক্তিশালী আফগান আমির ওমরাহারা ছিলেন, তাদের সাথে তার সম্পর্কটা ছিল প্রিমাস ইন্টার পারেস বা সবার মধ্যে প্রধানের মতো। মানে তিনি নিজেকে তাদেরই একজন নেতা মনে করতেন, তাদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া কোনো রাজা নয়। আর তার এই সহযোগিতার মনোভাবটাই তাকে এতটা সফল করে তুলেছিল। সালতানাতের হারানো সম্মান তিনি অনেকটাই ফিরিয়ে এনেছিলেন। এবার দেখা যাক কিভাবে তার ছেলে সিকান্দার লোদি বাবার তৈরি করা এই ভিত্তির ওপর দাঁড়িয়ে সাম্রাজ্যকে একেবারে শিখরে নিয়ে গিয়েছিলেন। এই ম্যাপটা একবার দেখুন, কি দারুণভাবে লোধি সাম্রাজ্যের বিস্তারটা দেখা যাচ্ছে, তাই না? সিকান্দারের একের পর এক সফল মিলিটারি ক্যাম্পেনের ফলে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত, মানে বলতে গেলে প্রায় পুরো উত্তর ভারত জুড়েই তাদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু তিনি শুধু একজন বড় বিজেতাই ছিলেন না, ছিলেন একজন অসম্ভব দক্ষ প্রশাসকও। শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন, আবার ন্যায় বিচারের ক্ষেত্রে ছিলেন খুব কঠোর। আর তার সবচেয়ে বড় কাজগুলোর একটা হল রাজধানী দিল্লি থেকে আগ্রায় সরিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, সেই আগ্রা যা পরে মুঘলদেরও রাজধানী হয়েছিল। কিন্তু লোদি বংশের এই দাপট সিকান্দারের পরেই শেষ হয়ে যায়। আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। এই বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদি আর তার শেষ শাসক ইব্রাহিম লোদি, দুজনের মধ্যে ছিল আকাশ পাতাল পার্থক্য। একজন যেখানে সহযোগিতায় বিশ্বাস করতেন, অন্যজন সেখানে ছিলেন একজন উদ্ধত, একরোখা স্বৈরাচারী। আর এই ঔদ্ধত্যের ফল হল মারাত্মক। আফগান আমির ওমরাহরা তার উপর এতটাই বিরক্ত হয়ে পড়েছিল যে তারা জোট বাঁধতে শুরু করে। আর দৌলত খান লোদির মতো প্রভাবশালী আমিররা তো এক চরম সিদ্ধান্তই নিয়ে ফেললেন। তারা সুলতানকে সিংহাসন থেকে সরানোর জন্য আর কাউকেই না, একেবারে মধ্য এশিয়ার শাসক বাবরকে আমন্ত্রণ জানিয়ে বসলেন ভারতে আসার জন্য। এর পরিণতিতেই হল সেই বিখ্যাত পানিপথের প্রথম যুদ্ধ। সালটা ছিল ১৫২৬। এই যুদ্ধেই ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন, আর তার সাথেই দিল্লি সালতানাতের প্রায় ৩৫০ বছরের শাসনে চূড়ান্ত অবসান ঘটে। তাহলে বোঝা যাচ্ছে বাবরের আক্রমণটা ছিল শেষ পেরেকটা, কিন্তু সালতানাতের ভিতটা তার অনেক আগে থেকেই নড়বড়ে হয়ে গিয়েছিল। এই কারণগুলো দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, উত্তরাধিকারের কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না, কেন্দ্রীয় সরকার ছিল খুব দুর্বল, বিভিন্ন প্রদেশের শাসকরা সুযোগ পেলেই বিদ্রোহ করত, সাথে ছিল অর্থনৈতিক সংকট, আর সেনাবাহিনীর মধ্যেও নানা সমস্যা। আর এই সব কিছুর উপরে ছিল ইব্রাহিম লোদির ভুল নেতৃত্ব। সব মিলিয়ে সালতানাতের পতনটা ছিল শুধু সময়ের অপেক্ষা। একটা সাম্রাজ্যের তো পতন হল, কিন্তু তার ধ্বংসস্তূপের ওপর থেকেই জন্ম নিল আর একটা নতুন, আরও শক্তিশালী সাম্রাজ্য। পানিপথের যুদ্ধে বাবরের ওই জয়টাই আসলে ভারতে বিশাল মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে দিয়েছিল।